সেকেন্ড রিপাবলিক নিয়ে, সংবিধান নিয়ে যে বিএনপি যে অবস্থানটা নিয়েছে, আমার মনে হয় তারা যেই আগের যেই একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটাতে স্বচ্ছন্দ বোধ করছে, কিন্তু একটা বিষয় তারা ভুলে যাচ্ছেন। তারা যেই এত বছর তিনটা যে গত নির্বাচন হলো, তিনটা নির্বাচন কিন্তু সংবিধান মেনেই হয়েছে। এবং সংবিধান আপনার সাংবিধানিক ওয়েতে কিন্তু শেখ হাসিনাকে উৎখাতের কোনো রাস্তা ছিল না। তো আমরা যেটা বলছি যে আসলে উনি যেটা বলছে রাজতন্ত্র ছিল কিনা, আমরা কি হতে চাচ্ছি, আমাদের চাওয়া খুব স্পষ্ট এবং এটা খুব ফ্যাকচুয়াল, যে আমরা একটা ফেসিবাদী ব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে, উত্তরণের দিকে যাচ্ছি। এই উত্তরণের পথে একটা ধরেন আপনি যে সিস্টেমটা শেখ হাসিনা পেরেছে, সেটা বিএনপি যে চাইলে পারবে না তা কিন্তু নাই। চাইলে পারবে, এখন সে টার্গেট হলে তাকে বিশ্বাস করতে হবে। এবং এই জিনিসটা এখন শুধু বিশ্বাস করতে জাতি ঠকেছে বারবার। কারণ আমরা 96-তে, আপনি যে স্পষ্টভাবে বললেন, 96-তে 91-এর যে আপনার 90-এর অভ্যুত্থানের পরে যে ঐক্যমত্য হয়েছিল, তিন জোটের রূপরেখা হয়েছিল, এই রূপরেখার কোন আপনার টাস্ক ফোর্সের সুপারিশ বিএনপি সরকার কিংবা আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করেছে আপনি বলেন? বরং ক্ষমতায় এসে প্রথমেই আপনার একতরফা একটা নির্বাচন দিয়ে দিল। একটা নির্বাচনের কস্ট চিন্তা করেন, এই নির্বাচনটা আপনার 2 মাসও সাস্টেন করলো না। তখন প্রথমবারের মতো বাংলাদেশে আমলারা রাস্তায় নেমে আসে। এই আমলাদেরকে সেই যে ক্ষমতায়ন হয়েছে, এই ক্ষমতায়ন কিন্তু এখন পর্যন্ত তাদেরকে আর আমরা তাদের ডেস্কে ফেরাতে পারছি না। 96-তে আমলাদের যেই ক্ষমতায়ন হয়েছে, এই ক্ষমতায়ন কিন্তু এর আগে কখনো ঘটে নাই। 2008 সালে কিন্তু সেম ঘটনাই ঘটেছে। সো আমরা যেটা বলছি যে প্রবণতা সবার মধ্যে আছে। আমরা কাউকে বিশ্বাস করতে চাই না, আমরা স্থায়ী ব্যবস্থা চাই, যে ব্যবস্থার কাছে মানুষ অ্যাকাউন্টেবল হবে, রাজনৈতিক দলগুলো অ্যাকাউন্টেবল হবে। তো এটা আমাদের কাছে খুবই স্পষ্ট। আরেকটা বিষয় বলি যে শেখ হাসিনা বাংলাদেশের জুলুমের যে মাত্রা, হ্যাঁ, অব্যবস্থাপনার যে মাত্রা সেট করে গিয়েছেন, বিএনপি না, এখানে বাংলাদেশে কোনো দলের পক্ষে সম্ভব না সেই জায়গায় যাওয়া। সো সেম ওয়েতে যদি কেউ চিন্তা করে যে একই প্রতিষ্ঠান, একই পুলিশ, একই আপনার বিজিবি, র্যাব, তাদেরকে ব্যবহার করে আবার হেলিকপ্টার থেকে গুলি চালানোর মতো সিচুয়েশন বাংলায় হতে পারে, এটা কিন্তু আর কারো পক্ষেই সফল হবে না। সো এই যে সিস্টেমের চেঞ্জটা আপনি কোথায় করবেন? আপনি মানে আপনি প্রশ্ন করেন, আমরা নেক্সট আলোচনায় যেতে। আমি আসলে হ্যাঁ একটু পরের বিষয়ে যেতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখলাম, আমরা গণ অভ্যুত্থান হলো, আমরা ভোটের কথা বলছি, ভোট হবে বা হয় না, কিন্তু আমি একটু এই প্রশ্নটা করতে চাই। আমরা এত কিছু আমাদের দেশে দৃশ্যমান হতে দেখছি, কিন্তু নাটাইটা কি আসলে অন্য কোথাও থেকে আসে? এই প্রশ্নটা করছি কারণ সম্প্রতি মার্কিন দূতাবাসের ভূমিকা নিয়ে, 1/11-তে মার্কিন দূতাবাসের ভূমিকা নিয়ে তারাই বলছেন যে মার্কিন কূটনীতিক বলছেন যে তাদের দুটো ভুলের কথা, অন্তত তারা বলছেন যে তারা সে সময় জেনারেল ও ব্রিগেডিয়ারদের মতকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, বাংলাদেশের জনগণের চাওয়াকে প্রধান প্রাধান্য দেওয়া হয়নি, সম্ভবত সে কারণেই গণতন্ত্রের উত্তরণের যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়ন হয়নি। এবং দ্বিতীয় ভুল হিসেবে তারা বলছেন তখন নির্বাচনের সময়সীমার উপরই বেশি জোর দিয়েছিলেন মার্কিন দূতাবাস, ওই সময় কিছু মৌলিক সংস্কার প্রয়োজন ছিল। মানে মার্কিন দূতাবাস এইরকম ভাবে করেছে, তার একটা পরিণতি হয়েছে 1/11-র সময়। আবার 24-এর অভ্যুত্থানের কথা আমরা দেখছি, ভলকার টুর্ক, জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিষয়ক হাই কমিশনার, আম, তিনি বলছেন যে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল যে যদি দমনপীড়নের অবস্থা যায়, তাহলে তাদের শান্তি রক্ষা মিশনে যাওয়াটা আর হবে না বা সেই দেশ থেকে বাদ পড়ে যেতে পারে। তারপরেই সরকারের পরিবর্তন ঘটলো। আসলে মূল নাটাইটা কি কোথাও তাদের হাতে? আমার কাছে মনে কেন হয় আর কি? সুস্পষ্ট ভাবেই এই 24-এ যে ঘটনা ঘটেছে, এটা 24-এর এটা জনগণের অর্জন, আপনার নাটাই না। এখানে একটা বিষয় হলো যে আমরা যেই আহ, বিশ্ব সোসাইটিতে থাকি, এখানে জাতিসংঘ আছে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এখনো বিশ্বে মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক যেই ধারাবাহিকতা কিংবা আপনার প্রতিটা সোসাইটির গুণগত পরিবর্তনের ভূমিকা পালন করছে। এটা কিন্তু বাস্তবতা এবং এটা এড়ানোর কোনো সুযোগ নেই। কারণ আমরা যখন আন্তঃরাষ্ট্রীয় এবং ইভেন মানে রাষ্ট্রের মধ্যকার গোষ্ঠীগুলোর বিবাদমান যখন আমরা সমস্যা সমাধান করতে পারি না, তখন যার কাছে দ্বারস্থ হই সেই প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা যে এখনো আছে, সেটার প্রেক্ষাপটে কিন্তু ভলকার তুর্ক এই মন্তব্যটি করেছে জাতিসংঘ, যে এখনো মরে যায় নাই।